হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার শুনছি, অ্যাডভোকেসি ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেসি নিউজ বাংলাদেশ। আমাকে কি দেখা তো যাওয়ার কথা, শোনা যাচ্ছে কি না কেউ একজন? আচ্ছা, একটু অপেক্ষা করি, দেখি কে কে আসে বা কিছু, তারপরে আমরা শুরু করব। সবাই আসতে থাকুক এর মধ্যে। আমি আসলে দুঃখিত, অনেক সরি, আমার অনেক লেট হয়ে গেছে। লেটের চেয়ে বেশি কথা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে এত প্রবলেম হলো। কারণ একটু আগেও আমি লাইভে এসেছিলাম, কমেন্ট করা যাচ্ছিল না, 2:50 কাছাকাছি বেজে গেছে, মানে অনেকটুকু সময় নষ্ট হয়ে গেছে। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কেউ যদি দেখে থাকে এখন কি কমেন্ট করা যাচ্ছে কিনা এটাও একটা প্রশ্ন। আমি আরেকটা টেস্ট করেছিলাম, সেখানে কিন্তু কমেন্ট করা যাচ্ছিল। সো আই হোপ এখন কমেন্ট করা যাবে। আই ডোন্ট নো, কমেন্ট অফ কোথা থেকে আসলে কমেন্ট অফ, আমি আসলে বুঝতে পারছি না। Rihad is watching. Hi Rihad. I hope আমাকে দেখা তো যাচ্ছে, আমি শিওর কমেন্ট করা যাচ্ছে কিনা এটা। আচ্ছা, আমাকে কেউ একজন যদি কমেন্ট করা যেয়ে থাকে একটু প্লিজ বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা বা আমার সাউন্ড ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ মাউন ভাইয়া, কন্টিনিউ। টেকনিক্যাল অনেক প্রবলেমের পরে আই এম সরি যারা দেখছে। আই এম সরি বিকজ আমার আসলে 2:30 শুরু করার কথা ছিল, আমি 3 মিনিট পর শুরুও করেছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভে কমেন্ট করা যাচ্ছিল না, এবং সেই জন্য হচ্ছে আবার লাইভটা নতুন করে করতে হয়েছে। সো ইয়াস, এখন অনেকে জয়েন করছে দেখতে পাচ্ছি। রিহাদ, মাউন ভাইয়া, হাই, আফসানা আফরোজ অ্যান্ড মেহেদি হাসান আরিফ। সো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের কমেন্ট পাচ্ছি। এখন এম এ বিপ্লব আর কেউ, আরও মানুষ একটু করলে পরে আমরা একদম করে দেব। আচ্ছা, আমি যতটুকু জানি আপনারা একটা বেসিক মুটিং সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। সো আজকে আমরা হচ্ছে শুরু করব। আই হোপ আপনারা অলরেডি জেনে গেছেন যে কোন কোন বিষয় নিয়ে। রিহাব লিখেছে হাই হাই, ইয়েস হাই। সো আরও অনেকে জয়েন করেছে, যেমন দেবাশিস, এম আর মাসুদ, ওকে, আসিফ মজুমদার, হাই হাই, অ্যান্ড জাহিদ হাসান, জিতু। আচ্ছা, আমার মনে হয় 14 জন। তো এখন মনে হয় আমি একটু কন্টিনিউ করে ফেলি, বিকজ আজকে আমি একটু লেট করে ফেলছি। আমার দোষ না, টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো অলরেডি পোস্টটা দেখেছেন, যেখানে দেখেছেন যে আগে মামুন ভাইয়া আপনাদের একটা বেসিক একদম প্রিলিমিনারি একটা, থ্যাংক ইউ আলামিন, ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। সো ভাইয়া একটা একদম বেসিক, মানে মিউটিং কি বা কেমন এই ধরনের বেসিক একেবারে একটা সেশন, অলরেডি একটা লাইভ সেশন হয়ে গেছে আপনাদের। সো আজকে আমি একটু অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স না, একটু সামান্য একটু অ্যাডভান্স একটা সেশন নিচ্ছি। আর আজকের যে আলোচ্য বিষয়গুলো আপনারা কিন্তু অলরেডি
পোস্ট করে দেওয়া হয়েছে, সো সমস্যা নেই। তারপর আমরা আস্তে আস্তে কভার করবো। আমি জানি না হাফ অ্যান আওয়ারে আমি কীভাবে সব কভার করব, বাট লেটস ট্রাই মাই বেস্ট অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আমার মনে হয় 18 জন হয়ে গেছে, সো আমি শুরু করছি। প্রথম যে টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো, আচ্ছা অনেকে আমাকে হাইও দিয়েছেন, আমি কিন্তু এখন মানে হাইয়ের উত্তর যদি না দিতে পারি মানে রাগ করবেন না, হ্যাঁ? সো সবাইকে একসাথে হাই হাই অ্যান্ড হাই। সো আমি শুরু করছি, সেটা হচ্ছে আজকের যে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ফরমেশন অফ আ মুটিং টিম। ঠিক আছে, আপনারা তো অলরেডি জেনেছেন যে মুটিংটা কি। এখন ফরমেশন অফ মুটিং টিমটা হচ্ছে একটা মুটিং টিম কিভাবে গঠন করা হয়। একটা মুটিং টিমে মূলত থাকে 2 জন মুটার এবং 1 জন রিসার্চার। আর আচ্ছা, আমার মনে হয় আমার টপিকগুলো একটু আগে বলে নেওয়া উচিত, রাইট? যে কি কি টপিক নিয়ে বলছি, বিকজ এখন নতুন করে অনেকে জয়েন করছে, তো সো আই হোপ আবার আবার টপিকগুলো একটু বলে দিই। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমরা আজকের যেই বিষয়গুলো টাচ করে যাব, যে বেসিক বিষয়গুলো জানবো, সেটা হচ্ছে একটা মুটিং টিম কীভাবে গঠন করা হয়, একটা ফ্যাক্ট জিনিসটা কি, মুটিংয়ে ফ্যাক্ট কি এইটা জানবো, কিভাবে আপনার ফ্যাক্টটাকে অ্যানালাইজ বা কিভাবে এটাকে স্টাডি করতে হবে, এটার কিছু টিপস কিছু ট্রিক্স আছে সেগুলো জানবো। তারপর আমরা আরও জানবো যে ফ্যাক্টে হচ্ছে হোয়াট ইজ মার্শালিং অফ ফ্যাক্ট, মানে ফ্যাক্টটাকে কীভাবে ভাঙতে হয় বা কীভাবে ছোট করে আনতে হয় এইটা জানবো। আর তার সাথে আরও জানবো যে ইস্যু কী, ফ্যাক্টের মধ্যে ইস্যু কী, এই মুটিংয়ে ইস্যু কী এইটা জানবো, এবং এই ইস্যুটাকে কীভাবে ফ্রেম করতে হয়, কীভাবে এটাকে সাজাতে হয় এইটা জানবো। তারপরে আমরা এটার সাথে আরও জানবো যে কিছু ফ্রিকুয়েন্টলি ইউজ টার্মস, মানে যেটা মুটিংয়ে দেখা যায় কি সবসময়ই ওই টার্মসগুলো ইউজ করা হয়, এই কিছু টার্মস আছে, সবগুলো তো আর একদিনে জানা সম্ভব না এত অল্প সময়ে, মানে খুব কমন যেগুলো সেগুলো জানার চেষ্টা করব। তারপর আমরা জানবো হচ্ছে ডিউটিস অফ মুটার্স অ্যান্ড রিসার্চার, দায়িত্ব, মুটার্স এবং রিসার্চারের দায়িত্ব কী। অনেকজন লাইভে চলে আসছে, 30 জন, ইটস বিগ ইউজ। সো আমরা এখন শুরু করব। সো আমি প্রথম যে টপিকটা বলছিলাম সেটা হচ্ছে কিভাবে একটা মুটিং টিম গঠন করতে হয়। মুটিং টিম এর মধ্যে বলে নিই, আপনাদের যদি আমার কথা বুঝতে সমস্যা হয় বা কিছু জানতে হয় আমার কথার মাঝে, অবশ্যই কমেন্ট করবেন যে আপু এই টপিকটা বুঝতে পারিনি, আবার একটু বলেন বা এমন কিছু, আমি কমেন্টের দিকে এখন খেয়াল রাখবো। সো কিভাবে মুটিং টিম গঠন করতে হয়, মুটিং টিমে থাকে 2 জন মুটার এবং 1 জন রিসার্চার। এখন মুটারকে বিভিন্ন নামে কিন্তু বলা হয়ে থাকে। কখনো মুটারকে বলে অরালিস্ট, কখনো মুটারকে বলে কাউন্সিল। মোস্টলি বেশিরভাগ সময় আমরা কাউন্সিল বলে থাকি, কাউন্সিল না, কিন্তু এটা কাউন্সিল, মাথায় রাখতে হবে। আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যখন জীবনে একদম প্রথম মুটিং করি ইউনিভার্সিটির মধ্যে, তখন এই কাউন্সিল যে আমি কিচ্ছু জানতাম না, মানে এরকম লাইভ সেশনও কখনো হয় নাই, কখনো বেসিক কিছু ধারণা পাইনি, একদম ডিরেক্ট কম্পিটিশনে চলে গেছি ইউনিভার্সিটির মধ্যে। সো তখন হয়েছিল যে ফারজানা ঐশী, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সো তখন হয়েছিল কি, আমি না কাউন্সিল না বলে আমি বলছিলাম জাজের সামনে কাউন্সিল। সো কাউন্সিল বলতে গিয়ে আমাকে খুব বড় ধমক খেতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমাকে ওই ধমকটা মানে খাওয়ার কারণে ন্যাশনাল বা ভালো পর্যায়ের কম্পিটিশনে কখনো এই ভুলটা হয়নি। সো এই জন্য বলে রাখলাম, এটা কিন্তু কাউন্সিল, COUNSEL, কাউন্সিল। আচ্ছা, তো ফার্স্ট অরালিস্ট বা ফার্স্ট মুটার বা ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড অরালিস্ট বা সেকেন্ড মুটার বা সেকেন্ড কাউন্সিল, অ্যান্ড রিসার্চার। ডান, দ্যাট ইজ ডান, মানে কাউন্সিল আর মানে ফরমেশন ডান। তবে একটু বলে রাখি, সেটা হচ্ছে কিছু কিছু কম্পিটিশনে, কিছু কিছু ইন্টারন্যাশনাল কিছু রিনোন কম্পিটিশনে আমরা কাউন্সিলও বলি না, মুটারও বলি না, অরালিস্টও বলি না, আমরা বলি এজেন্ট, ফার্স্ট এজেন্ট এবং সেকেন্ড এজেন্ট। এইটা খুব কমনভাবে ইউজ করা হয়। যদি বাংলাদেশে বলি, খুব রিনোন একটা কম্পিটিশন, সেটা হচ্ছে ফিলিপ সি জেসাপ, ওখানে কিন্তু এজেন্ট বলা হয়ে থাকে। আচ্ছা, এটা ছিল আমাদের একদম বেসিক যে কীভাবে মুটিংটা গঠন করতে হয়।
সো এখন আমি যদি নেক্সটে যাই, আমার আচ্ছা এটা বুঝতে তো আমার মনে হয় কোনো সমস্যা নেই ফরমেশন নিয়ে। সো আমি এখন নেক্সট টপিকে যাচ্ছি। আমার কাছে এটা একদমই ইজি, লাইক ফরমেশন, যে মানে দুইজন মোটা একজন রিসার্চার, দ্যাটস ডান। সেকেন্ড টপিকটা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, কিন্তু এটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্ট। ওকে, ফ্যাক্ট কি? ফ্যাক্ট যদি আমি বাংলায় বলি, ফ্যাক্ট হচ্ছে নিছক একটা কাল্পনিক ঘটনা, মানে নিছক বা কাল্পনিক একটা ঘটনা। এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটার সাথে বাস্তবের কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে হুবহু নাম না, কাল্পনিক বা ছদ্ম নাম, ছদ্ম স্থান, ছদ্ম ঘটনা, এগুলোকে মিলিয়ে একটা বাস্তব প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা। ওকে, থ্যাংক ইউ সুপ্রিয়া, ক্লিয়ার আপু এইটুকু, থ্যাংক ইউ। সো ফ্যাক্ট, আবারও বলি, ফ্যাক্ট হচ্ছে একটা নিছক ঘটনা, মানে কাল্পনিক ঘটনা। মনে করেন একটা এক্সাম্পল দিই, আমার এক্সাম্পল দিতে মনে হয় যে খুব ভালো হয়, থিওরিটিক্যাল তো আমরা অনেক শুনি। সো এক্সাম্পলটা হচ্ছে এরকম, যেমন আমি আপনাদের জন্য কিছু ডকুমেন্টস রেডি করে রেখেছি, যে এগুলো আমি আপনাদেরকে দেখাবো, বাট এগুলো খুবই বিচ্ছিরি অবস্থা, আগেই বলি, বিকজ এগুলো আমার অনেক বছর আগের আর অনেক পড়েছিলাম। সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ছিঁড়ে গেছে, আর এগুলো আমার দাগাদাগি, সো এগুলো বাদ। এটা একটা ফ্যাক্ট, মানে ফ্যাক্টটা দেখতে আমি একটু ভালো ফ্যাক্ট দেখাই, আমার মনে হয় আরও ভালো হয়। এটা আর একটা ফ্যাক্ট, একটু বড়, এটা আর একটা ফ্যাক্ট, ঠিক আছে? এইরকম, এই যে ফ্যাক্টটা এরকমই হয়, মানে আপনাকে ইমেল করে দিবে, আপনি প্রিন্ট করে নেবেন। তো ওই ফ্যাক্টের মধ্যে কি থাকে, এটাই হচ্ছে কথা। যেমন মনে করেন যে একটা ইনসিডেন্ট বলি, রোহিঙ্গা, এটা তো খুবই কমন একটা বিষয়, এটা দিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই রোহিঙ্গার যে ইস্যুটা কি হয়েছে, মিয়ানমারের যে ব্যাপারটা, ওদের উপর যে জেনোসাইডের যেই বিষয়টা, এই বিষয়টাকে যদি আমি পুরো বলি, যে মিয়ানমারে রোহিঙ্গারা ছিল, তারা হচ্ছে ওখানে বসবাস করেছিল, দেন সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে এবং অনেক আগে তাদেরকে অনেক রকমের বেসিক হিউম্যান রাইটস থেকে বঞ্চিত করছিল। লাস্টলি 2012 থেকে তাদের উপরে টর্চার বেশি বেড়ে যায়, মস্কগুলো বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ হয়ে যায়, এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়, অত্যাচারের মাত্রাতে একটু ছাড়িয়ে যায়, এবং এটা একটা পর্যায়ে জেনোসাইডে রূপান্তর হয়। সো আপু সাউন্ড আসতে হচ্ছে, আচ্ছা এখন কি ঠিক আছে? এখন কি সাউন্ড আর একটু ক্লিয়ার হয়েছে? আই হোপ এখন একটু ক্লিয়ার হওয়ার কথা। তো যেটা বলছিলাম, যে রোহিঙ্গাদের কথাটা, তো এখন এইটাকে নিয়ে আমি একটা ফ্যাক্ট বানাবো। কি করব এখন? আমি করব কি, রোহিঙ্গা কমিউনিটির এই প্রেক্ষাপটটা কিন্তু একদম বাস্তব, কিন্তু এইটাকে কিন্তু কোনোভাবেই হুবহু তুলে আপনি দিতে পারবেন না, কখনো কোনো কম্পিটিশনে এমন করা হয় না, এটা এক রকমের অন্যায়, তাই না? সো তখন করা হয় কি, আর একটু লাউডলি কথা বলবো, আচ্ছা আর একটু লাউডলি কথা বলবো, ওকে। আচ্ছা, তো এখন হয় কি, যে আমি একটা ফ্যাক্ট বানাবো, ফ্যাক্টটা হবে এরকম, যে আমি এখানে রোহিঙ্গা কমিউনিটি বা এই যে প্রেক্ষাপট, যে এই ঘটনাটা কিন্তু সত্য, কিন্তু আমি এখানে সব নিছক নাম ব্যবহার করব। যেমন আমি রোহিঙ্গা কমিউনিটিকে বলতে পারি মহিঙ্গা কমিউনিটি, আমি মুসলিম রিলিজিয়ানের নাম ওখানে উল্লেখ করব, কিন্তু মুসলিম বলবো না, আমি বলবো রুসলিম। আমি বলবো বুদ্ধিস্ট কমিউনিটি ওদেরকে অত্যাচার করেছিল, আমি ওখানে লিখবো বুদ্ধিস্ট কমিউনিটি। আচ্ছা, মিয়ানমার গভর্নমেন্টকে আমি ওখানে লিখবো যে সিয়ানমার গভর্নমেন্ট। সো মানে কোনো হুবহু নাম ইউজ করা যাবে না, বিষয়টা হচ্ছে এরকম। তো ওইখানে পুরো একটু হিস্ট্রি দেওয়া থাকবে, প্রবলেম দেওয়া থাকবে, কবে থেকে প্রবলেমগুলো শুরু হয়েছিল সেই প্রবলেমের কথাগুলো লেখা থাকবে, তারপরে বলা থাকবে যে কবে থেকে ভায়োলেন্স হচ্ছিল, এবং শেষের দিকে থাকবে কি, যে আলটিমেটলি ক্ষতিটা কি হয়েছে এবং ক্ষতির সাথে তারা কি চায়। এইটা নিয়ে, এই যে গল্প, এই পুরো গল্পটাকে নিয়েই হচ্ছে আপনার মুটিংয়ের ফ্যাক্ট, যেটাকে অনেক জায়গায় বলে থাকে কম্প্রোমিস, এই ওয়ার্ডটা আপনারা শুনবেন, অথবা কোথাও কোথাও বলে থাকে এগ্রিড এগ্রিমেন্ট। নাও কম্প্রোমিস অ্যান্ড
agreed agreement and fact all are same, but একটু লিটল মানে ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ফ্যাক্ট যখন বলছি তখন সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে অমুক ভার্সেস তমুক। বাট যখন আমি কম্প্রোমিস বলছি বা এগ্রিমেন্ট বলছি, দ্যাট মিনস এটা হচ্ছে স্টেট ভার্সেস স্টেট। আরও যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান, আমার মনে হয় আমরা আরও জানতে পারবো, বাট খুব বেসিক, মানে এই ওয়ার্ডগুলো যেন আপনার কাছে, আপনি কোনো একটা মিটিংয়ে গেলেন, কোনো একটা মিটিং কম্পিটিশনে গেলেন, তখন যেন আপনার কাছে এটা পুরো মানে আকাশ থেকে না পড়েন আপনি, যে আল্লাহ এই ওয়ার্ড তো জীবনেও শুনি নাই। সো এই জন্য আপনাদেরকে হালকা করে একটু ধারণা দেওয়া। এখন আমি চলে যাচ্ছি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে হাউ টু স্টাডি অর অ্যানালাইজ আ ফ্যাক্ট। হাউ টু স্টাডি অর অ্যানালাইজ আ ফ্যাক্ট যদি বলি, এই ক্ষেত্রে সেটা হচ্ছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে। যেমন আমি যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে ফ্যাক্টটা ফুল পড়তে হবে। কোনোভাবে আপনাকে এটা এক্সপেক্ট করা যাবে না যে আপনি প্রথম ফ্যাক্ট পড়েই আপনি একদম ফ্যাক্টের মাস্টার হয়ে যাবেন, এটা করা যাবে না, মানে এটা হবে না, এটা কখনোই হয় না। হ্যাঁ, তো আপনাকে প্রথমে জাস্ট থ্রোলি পড়ে যেতে হবে। থ্রোলি পড়বেন, তারপর কি করবেন, তারপর আবার পড়বেন। এইবার আপনি লাইন বাই লাইন পড়বেন। ইয়াস, বাই দ্য মিন টাইম একটা কথা বলে নিই, এটা আমার প্রথমে বলা উচিত ছিল। হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা চান, আপনারা কিন্তু লিখে নিতে পারেন। খাতা বা কলম যদি সামনে থেকে থাকে, বা মোবাইলেও টাইপ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জিনিসগুলো লিখে নিতে পারেন, মানে মনে রাখার জন্য, যাতে ভবিষ্যতে আপনাদের হয়তো কোনো দিন কাজে লাগবে। সো আপনি প্রথমে, তারপরে সেকেন্ড স্টেজে আপনি লাইন বাই লাইন পড়বেন, একদম লাইন বাই লাইন পড়বেন, লাইন বাই লাইন পড়বেন। তারপরে আপনি যখন লাইন বাই লাইন পড়া প্রথম শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়বেন লাইন বাই লাইন, তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন কিছু ওয়ার্ড, কিছু টার্মস যেগুলো আপনার কাছে আননোন, মানে আপনি এগুলো কখনো দেখেন নাই, বা আপনি কখনো এগুলোকে শুনেন নাই, বা আপনার হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, বা কিছু নিউ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড যেগুলো আপনি হচ্ছে আগে শুনেন নাই। তো এরকম যদি হয়, তখন আপনি সেই ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার থার্ড স্টেজ। তো আমাদের ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ হচ্ছে পড়তে হবে থ্রোলি, সেকেন্ডে লাইন বাই লাইন পড়বো, থার্ডে প্রবলেমেটিক ওয়ার্ড ও টার্মসগুলোকে আইডেন্টিফাই করব। এই পর্যন্ত কি ক্লিয়ার? কেউ একজন যদি বলতো, বা আপনারা যদি সবাই একটু রেসপন্স করেন যে এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কি না, বা কোনো বুঝতে ফ্যাক্ট কি, অলরেডি যেহেতু আমি কয়টা টপিক, দুইটা টপিক বলেছি, 3 নাম্বার টপিক চলছে, সো বুঝতে পেরেছেন কি না একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়, বা আমি কি একটু ফাস্ট যাচ্ছি, বা আর একটু স্লোলি যাব কিনা, বা একটু থেমে বলবো কিনা। আচ্ছা, ক্লিয়ার আপু, ওকে, থ্যাংক ইউ বিপ্লব, থ্যাংক ইউ নাসিরুদ্দিন, থ্যাংক ইউ আপনাদের সকলকে, থ্যাংক ইউ সনেট শেখ, জি আপু, ওকে, থ্যাংক ইউ। হাসান আল মাহাদি, ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। আরও কে বলেছে? তাহমিদ হাসান, শোভন, সুপ্রিয়া, তারপর আল রাফি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করে যাচ্ছি। তাহলে থার্ড স্টেজ তো গেল, এখন আসেন ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজ হচ্ছে আপনি যে টার্মস বা যে ওয়ার্ডগুলোর, বাকি যারা ক্লিয়ার আপু বলছেন তাদেরকে থ্যাংক ইউ। আমি এখন না হলে পড়ছি না, আমি একটু দ্রুত চলে গেলাম, ঠিক আছে? তারপর আপনাকে কি করতে হবে, এবার যেই ওয়ার্ড বা টার্মসগুলো আপনার কাছে প্রবলেমেটিক মনে হলো, সেইগুলো কিন্তু ও এমবি ফুরিয়ে যাচ্ছে, কত সময় লাগবে? ও 1 ঘন্টার সময় ছিল, সো হোপফুলি 3:30টার মধ্যে শেষ হয়ে যাবে। সরি, আপনি পরে মনে হয় এটা দেখতে পারবেন, বিকজ এটা তো থাকবে যদি এমবি খুব শেষ হয়ে যায়। আই নো ইটস লাইক ক্রাইসিস টাইম, রাইট? সো বলছি যেটা, ওয়ার্ডগুলোকে এখন মিনিং বের করবেন, যে ওয়ার্ড বা টার্মসগুলো আপনার কাছে মনে হলো আইডেন্টিফাই শেষ, এগুলোর মিনিং বের করবেন। এইবার কি করবেন? এইবার আপনি নতুন করে আবার ফ্যাক্ট পড়বেন, এটা হচ্ছে আপনার স্টেজ 4।
আবার নতুন করে পড়বেন। এবার দেখবেন কি আপনার কাছে ফ্যাক্টের মূল আলোচ্য বিষয় বা ফ্যাক্ট কী চাচ্ছে আপনার কাছ থেকে বা সমস্যা কী, এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আপনি কি করবেন, এখন বের করবেন, একটা মার্কার নেবেন, হাইলাইটার পেন নিয়ে আপনি লাইফটা শুধু বেঁধে বেঁধে যাচ্ছে। আপু আমার মনে হয় একটু ইন্টারনেট প্রবলেম থাকতে পারে, বাট আমার মনে হয় বাকিদের আমার মনে হয় একটু সমস্যা আপনার ওখানেও থাকতে পারে, হতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে দেখেন আপু ক্লিয়ার, ওকে। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হাইলাইটার পেন অথবা একটা মার্কার নেবেন, পেন নেবেন, নিয়ে আপনি ওই ফ্যাক্টের মধ্যে আন্ডারলাইন করবেন এখানে পার্টি কারা, মানে কে ভার্সাস কে, ঠিক আছে। সেকেন্ডলি মেইন প্রবলেম কি, মানে ইনসিডেন্টটা কি, মানে কোন কাহিনীটাকে কেন্দ্র করে এই ঝামেলা বা এইখানে আসছে। কারণ যখন ফ্যাক্ট তৈরি হচ্ছে তার মানে এখানে কোনো কিছু তো সামথিং ইজ রং, দ্যাটস ওয়াই এটা ফ্যাক্ট হয়েছে। এইটাকে আইডেন্টিফাই করবেন। প্রথমেই একটা হিস্ট্রি দেওয়া থাকবে, সেটা যেই ধরনেরই ফ্যাক্ট হোক না কেন, প্রবলেমের একটা হিস্ট্রি থাকবে, ওই হিস্ট্রিটাকে পার্ট করবেন। এরপরে আপনি হচ্ছে যেই তারিখগুলো, প্রত্যেকটা তারিখ, যেমন হচ্ছে কবে ইনসিডেন্ট হলো, কবে কার বার্থডে ছিল, লাইক যদি ফর এক্সাম্পল দেওয়া থাকে ওখানে একজন পলিটিক্যাল পার্টির অমুক দিন বার্থডে ছিল, ওই দিনই গ্যাঞ্জাম হচ্ছে, সো আপনাকে ওইটাও মানে আইডেন্টিফাই করে হাইলাইট করে রাখতে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লাস্টে পার্টগুলোতে কি চাওয়া বা কি কি ক্ষতি হয়েছে। যেমন মনে করেন আমরা ফ্যাক্ট বলতে বোঝানোর জন্য যেমন আমি একটা রোহিঙ্গা কমিউনিটির যে উদাহরণটা দিলাম, মনে করেন মহিঙ্গা কমিউনিটি, এই মহিঙ্গা কমিউনিটির ক্ষতিটা কী হলো, কতজন মারা গেল, তাদের এখন অবস্থা কী, ওটা ওই ফ্যাক্টেই দেওয়া থাকবে। সো লাস্টলি হইলোটা কি, তাদের কি জেনোসাইড হলো নাকি ক্রাইম হলো না কি হলো, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করে মার্কার বা পেন বা যেটা দিয়ে হোক সেটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। এখন আমি একটা কথা বলি, আমার হাতে একটা ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা মোটামুটি 10 পেজের মতন, হ্যাঁ, বাট কিছু কিছু ফ্যাক্ট 4 পেজেরও হয়, কিছু কিছু ফ্যাক্ট 22 পেজেরও হয়, কিছু কিছু ফ্যাক্ট 102 পেজেরও হয়। সো ফ্যাক্ট এটা হচ্ছে কম্পিটিশনের উপরে ডিপেন্ড করে, বাট বাংলাদেশের জেনারেল ন্যাশনাল কম্পিটিশনগুলোতে 7-8 পেজ, সর্বোচ্চ 10 পেজের উপরে যায় না, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি ফ্যাক্ট পাইলেন, মানে আপনি পেয়ে গেলেন, তখন কিন্তু আপনাকে, যেমন আমার হাতে এই ফ্যাক্টটা যেটা ছিল, আপনারা সবাই বোধ হয় আমাদের হলমার্ক গ্রুপের যে মানে কেলেঙ্কারিটা, এটা কিন্তু সম্পর্কে চুরি বা টাকা বা একটা বড় রকমের বাংলাদেশ ব্যাংকের সাথে যে প্রবলেম, এইটা নিয়ে যদি আমি এখন একটা ফ্যাক্ট করি, নিছক নাম বা প্রেক্ষাপট সত্য করি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেমন মনে করেন এইটাই, এই হলমার্ক গ্রুপ নিয়ে আমি একটা ফ্যাক্ট করলাম। আমি প্রথমে ফ্যাক্টটা পড়লাম, পড়েই আমি কি করবো জানেন, দেখেন দেখতে পাচ্ছেন ব্যাংক কি লেখা, সোনালী ব্যাংক স্ক্যান্ডাল অ্যান্ড বাংলাদেশ। এই জিনিসটা আমি বের করেছি ইন্টারনেট থেকে। মানে যখন আমি বুঝতে পারলাম যে এই ফ্যাক্টটা একটা বাস্তব প্রেক্ষাপটের সাথে মিল আছে, তখন আমি ওইটা বাস্তব প্রেক্ষাপটটা যে কোনোভাবে ইন্টারনেট থেকে, আমাদের গুগল মামা তো আছেই, তার কাছ থেকে কালেক্ট করে নেব, এভাবে প্রিন্ট করে ফেলবেন। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্টলি, এই যে হলমার্ক গ্রুপের যে প্রবলেমটা বললাম, এই প্রবলেম নিয়ে যদি আমার ফ্যাক্ট হয়, সেক্ষেত্রে আমার কোন লটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা ল, সেটা হচ্ছে এইটা, মানি লন্ডারিং। এই মানি লন্ডারিং অ্যাক্টটা ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। এইটা হচ্ছে আপনার মোটামুটি ফ্যাক্ট কীভাবে আপনার অ্যানালাইজ করতে হয়, ফ্যাক্ট কীভাবে পড়তে হয়, এই টপিকটা হচ্ছে ডান। এটা হচ্ছে আপনার এভাবে যদি আপনি পড়েন, আই শুড সে যে আপনি মাস্টার হয়ে যাবেন, ফ্যাক্ট মাস্টার হয়ে যাবেন, ট্রাস্ট মি। আমি এখন 4 নাম্বার টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ মার্শালিং অফ ফ্যাক্ট। আপনাকে যদি আমি বাংলায় বলি, সংক্ষেপে বলি, ছোট্ট করে বলি, এটা হচ্ছে আপনার মানে আপনার ফ্যাক্টটাকে ছোট্ট করে, মানে আপনার 7 পেজের ফ্যাক্ট, এটাকে যদি আপনাকে বলতে হয় যে আচ্ছা ঠিক আছে বলো তো ফ্যাক্টে আসলে কি বলছে, 3 লাইনে বলো, 5 লাইনে বলো, এই জিনিসটাই হচ্ছে মার্শালিং অফ ফ্যাক্ট, মানে এটাকে ছোট্ট আকারে নিয়ে আসা। সেই জন্য আমার একটা চোরা বুদ্ধি আছে, আই থিঙ্ক এটা চোরা বুদ্ধিও বলতে পারেন আর টিপসও বলতে পারেন, সেটা হচ্ছে আপনাদেরকে হিস্ট্রি থেকে 2 লাইন, ব্যাকগ্রাউন্ড বা মাঝখানের প্রবলেম থেকে 3 লাইন, বাবা এখান থেকে 2 লাইন,
কারণ মোটামুটি যখন আমরা মার্শালিং অফ ফ্যাক্ট বা আপনার একটা সারমর্ম বলতে যাই, একটা সারসংক্ষেপ বলতে যাই কোনো ফ্যাক্টের, তখন কিন্তু এটাই হয়। আমরা বলি প্রথমে ও এমন অবস্থানে ছিল, তারপরে এমন করে হঠাৎ করে ওদের উপর অত্যাচার শুরু হয়ে গেল, এখন অত্যাচার শুরু হয়ে যাওয়ার কারণে অমুক তারিখে তাদের উপরে গণহত্যা শুরু হলো বা তাদেরকে অত্যাচার নির্যাতন করা শুরু করলো। দ্যাটস ইট, আপনার মার্শালিং অফ ফ্যাক্ট শেষ। খুব ছোট করে। আর মার্শালিং অফ ফ্যাক্ট কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে কম্পিটিশনে চলাকালীন মুটারদেরকে প্রায় কিন্তু এই জিনিসটা ফেস করতে হয়, এবং কম্পিটিশন শুরু করতেই হয় যে অ্যাপ্লিকেন্ট বা প্রসিকিউটর বা প্রসিকিউশনে যখন থাকবেন, শুরুই করতে হয় আপনাকে ফ্যাক্টের ছোট্টখানি বর্ণনা দিয়ে। ঠিক আছে, এটা খুবই মানে মার্শালিং অফ ফ্যাক্টটা খুব হাইলি কিছু না, খুবই নর্মাল একটা বিষয়। সো ওইটা হচ্ছে মানে না বোঝার মানে খুব টাফ কিছু হবে না যদি আপনি না করতে পারেন বা এমন কিছু, সেরকম মানে খুব টাফ কিছু হবে না। ঠিক আছে, এখন এটা তো বললামই, ফ্যাক্ট মার্শালিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনাকে প্রতি মুহূর্তে এটা ফেস করতে হতে পারে যে আপনি কি আসলে আপনি কি ফ্যাক্টটা জানেন কিনা, ভালো করে জানেন কিনা। যিনি ফ্যাক্ট ভালো জানবে তার কাছে ফ্যাক্টটাকে সারসংক্ষেপ করা খুবই সহজ। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, আবার বলবো। আচ্ছা, ফ্যাক্টটা মানে মার্শালিং অফ ফ্যাক্ট হচ্ছে আপনি আপনার ফ্যাক্টটাকে সংক্ষেপে নিয়ে আসবেন। মানে আপনার ফ্যাক্টটা 10 পেজে ধরে নিলাম, যেমন মনে করেন উদাহরণ যেটা দিচ্ছিলাম, এই ফ্যাক্টর উদাহরণ দিচ্ছিলাম। ঠিক আছে, যে হলমার্ক গ্রুপ নিয়ে আমাদের স্ক্যান্ডাল, এটা সম্পর্কে জানেন। এখন আমাকে যদি বলে যে বলো ফ্যাক্টের সারসংক্ষেপটা বলো, এই সারসংক্ষেপটাই মার্শাল। আমার তখন কি করতে হবে? আমি তখন যেটা করবো, এটা আমার ট্রিপ, মানে একটা ছোট্ট ট্রিক্স। সেটা হচ্ছে আমি হিস্ট্রি থেকে, মানে একদম প্রথম থেকে, ইন্ট্রোডাকশন থেকে 2 লাইন নিব, প্রবলেম থেকে 2 লাইন নিব বা 2 থেকে 3 লাইন, অ্যান্ড সমস্যা মানে আলটিমেটলি ক্ষতিটা কি হলো এটা 1 থেকে 2 লাইনে বর্ণনা করব। এটাই হচ্ছে আপনার মার্শালিং অফ ফ্যাক্ট বা সারসংক্ষেপ। মানে আপনাকে বলতে হবে যে আপনি যে ফ্যাক্ট ভালো করে পড়বে তার কাছে, আপনি যখন ফ্যাক্টটা ভালো বুঝে যাবেন না, তখন আপনি যে কোনো ফ্যাক্ট যত বড় হোক যত কঠিন হোক, আমি যেভাবে বললাম, যে অবশ্যই আরও অনেক ট্রিপস আছে, বাট আরও কর্তৃপক্ষের দেওয়া ফ্যাক্টের কোনো কথা বলা যাবে কি না প্লিজ একটু জানাবেন। আপনাকে তো ফ্যাক্ট বলতেই হবে সেখান থেকে। আপনার যে কম্পিটিশন করছেন, আমি উত্তর দিচ্ছি মুত্তাকিন বিন আব্দুর রাজ্জাক, আপনাকে তো উত্তরটা মানে অ্যান্সার করতেই হবে। আপনি ফ্যাক্টের বাইরে কিচ্ছু করতে পারবেন না। যা কিছু ফ্যাক্টে যদি বলে 110 জন কিল করা হয়েছে, ওইটাই সত্যি, ফ্যাক্টই। ওইটা নিয়ে তর্ক বিতর্ক সেটা পরের কথা, কিন্তু ফ্যাক্ট ফ্যাক্ট। আপনাকে কম্পিটিশনের জন্য যে ফ্যাক্ট দেওয়া হয়েছে, মুটিংয়ের যে ফ্যাক্ট দেওয়া হয়েছে, আপনাকে সেটা থেকেই সব কিছু করতে হবে। সেটা মার্শালিং অফ ফ্যাক্ট হোক আর সেটা যেটা হোক, সব কিছু আপনাকে বলতে হবে। আপনি তার বাইরে বলতে পারবেন না, মানে এর কোনো কথাই আপনি বাহির থেকে বলতে পারবেন না। না না, আপনি বাহির থেকে কিচ্ছু বলতে পারবেন না। আপনি ফ্যাক্টের মধ্যে, আপনি যদি ফ্যাক্ট থেকে বাহিরে বলেন, এটা আরও অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, কোর্টের অপরাধ হয়ে যাবে। কোর্ট আপনাকে এটার জন্য বলবে যে হ্যাঁ কাউন্সিল, আপনি এটা কোথা থেকে বললেন, ফ্যাক্ট কোথায় আছে বলেন তো, কোন প্যারায় আছে, কোথায় আছে দেন, মানে এটা তো নাই। তখন কিন্তু আপনি ফেসে যাবেন। সো আমরা কখনোই মিটিংয়ে ফ্যাক্টের বাইরে কিছু বলি না। যদি কখনো বলিও, সেটা খুবই টেকনিক্যালি বলি, এমনভাবে বলি যেন সেটা না ধরে। কিন্তু এই ফ্যাক্ট নিয়ে বা মার্শালিং অফ ফ্যাক্টে কিন্তু এই ধরনের কিছু বলা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়েছেন, মুত্তাকিন বিন আব্দুর রাজ্জাক। আমি যদি এইটা নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে, আমি কিন্তু এখন সেকেন্ড যেই টপিকটা সেটাতে চলে যাই। এবার টাইমও দেখছি, যেটা হচ্ছে হোয়াট ইজ ইস্যু। আমি এই জন্য আমি 2টা ফ্যাক্ট দেখাবো। ঠিক আছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট, আর ফ্যাক্টটা দেখে মানে জানি আপসেট হয়ে যাবেন, বিকজ এগুলো আসলে আমার করণীয়। মানে আমি পড়তাম ফ্যাক্ট এভাবে জায়গায় জায়গায়। এটাও একটা টিপস, আপনারা এটাও নিয়ে রাখতে পারেন, এটাও করতে পারেন। তো এটা হচ্ছে প্রায় 24 পেজের মতন একটা ফ্যাক্ট, আর এখানে আমার একটা আছে 7 থেকে 8 পেজের একটা ফ্যাক্ট। এখন এই ফ্যাক্টের প্রবলেম কি ছিল? 2টা দেশের, 2টা স্টেট ভার্সেস স্টেট। সো এখানে না ইস্যু দেওয়া ছিল, 4টা ইস্যু ছিল। একটা হচ্ছে প্রসিকিউশন বা অ্যাপ্লিকেন্টের 4টা ইস্যু ছিল, অ্যান্ড আপনার ডিফেন্ডেন্টের হচ্ছে 4টা ইস্যু ছিল, বা প্রসিকিউশন, ডিফেন্স। তারপর কিন্তু কিছু কিছু কম্পিটিশনে
বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলের কিছু কম্পিটিশনে ফ্যাক্টে ইস্যু দেওয়া থাকে না। ইস্যুটা কী তাহলে, তাই তো? ইস্যু হচ্ছে আপনার ফ্যাক্টের পর আপনাকে ফ্যাক্ট থেকে কয়েকটা পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে যে আপনি মূলত কোন ইস্যু বা কোন ভিত্তিতে কোর্টের কাছে তর্ক বিতর্ক বা আপনার কি বলে আপনার আর্গুমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ইস্যুটা। ইস্যুটা কি আসলে? ইস্যুটা হচ্ছে আপনার যে পুরো ফ্যাক্ট, এই পুরো ফ্যাক্টের মধ্য থেকে আপনাকে বের করে নিতে হবে যে আপনি মূলত কোর্টের সামনে কি বিষয় নিয়ে আর্গুমেন্ট করবেন। কিছু কিছু কম্পিটিশনে এই ফ্যাক্টে ইস্যু দেওয়াই থাকে, কিন্তু কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ইস্যু দেওয়া থাকে না। তখন বলা থাকে যে ইস্যু তৈরি করে নিতে। এখন মনে করেন আমি যেটা বললাম যে আমার এইটাতে, এই 22 পেজের এটাতে ফ্যাক্ট দেওয়া ছিল, ফ্যাক্টে ইস্যু দেওয়া ছিল চারটা কিন্তু দোনো পাশেরই, মানে অ্যাপ্লিকেন্টেরও চারটা হবে, দোনোজনেরই। মানে প্রসিকিউশনেরও যদি চারটা ইস্যু হয়, সেই সেম ইস্যুরই বিপক্ষের আর্গুমেন্ট হবে কি? ডিফেন্স। মানে আপনার পার্টি দুজন, ওয়েদার ইটস প্রসিকিউশন, ডিফেন্স। তারপর এখন ওই যে চারটা ইস্যু, এই যে ফ্যাক্টটা দেখালাম হলমার্ক গ্রুপের, এটাতে কিন্তু ইস্যু মনে করেন দেওয়া নেই। তাহলে এখন আমি ইস্যু কীভাবে বের করব? এটা একটা কোয়েশ্চেন। সো এখন আমাকে যেটা করতে হবে, এই জন্যই বললাম যে ফ্যাক্ট পড়া এতটা ইম্পর্ট্যান্ট। আপনারা যখন কম্পিটিশন করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কত বেশি ইম্পর্ট্যান্ট। সো আপনি যখন ফ্যাক্টটা পড়ে ফেলবেন, তো আপনি কিন্তু সহজেই বুঝে ফেলবেন যে প্রবলেমটা কোথায় ছিল। যখন আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা এই জায়গায়, আপনি ওইখান থেকেই ইস্যু বানাবেন যে ওয়েদার হলমার্ক গ্রুপ ইজ রেসপন্সিবল ফর সাচ কাইন্ড অফ মানি লন্ডারিং। এখন একটা সহজ, যদি কোনো কম্পিটিশনে ইস্যু দেওয়া না থাকে, খুব সহজ, খুব কমন একটা ইস্যু আপনাকে তৈরি করে ফেলতে পারেন আপনি। সেটা হচ্ছে আপনি যদি কি বলে, আপনি লিখতে পারেন ওয়েদার দিস কোড হ্যাজ দ্য জুরিসডিকশন। অ্যাপ্লিকেশনেও মানে অ্যাপ্লিকেন্টেও লিখতে পারবেন আপনি, এটা মানে প্রসিকিউশন হোক আর ডিফেন্স হোক, দোনোটাতে একটা পুরা মানে একদম প্রথম ইস্যু, একদম কমন ইস্যু। মোস্ট অফ দ্য কম্পিটিশনে বাংলাদেশ বেস যদি বলি, ন্যাশনালে তাদের কিন্তু ইস্যু দেওয়া থাকে, চারটা বা তিনটা বা দুইটা এরকম করে ইস্যু দেওয়া থাকে। এবং খুব কমন ইস্যু হচ্ছে এই কোর্টের এখতিয়ার বা জুরিসডিকশন আছে কি না এই মামলা পরিচালনা করা। তো এটা হচ্ছে খুবই কমন। তো ইস্যু দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক, আপনি এই ইস্যুটা, এই ফার্স্ট একটা ইস্যু খুবই ইজি, এটা সব জায়গায় পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইস্যু। মানে ইস্যু কি, এটা ইস্যুটাকে এখন ফ্রেম, এভাবেই আপনাকে কিন্তু ইস্যুটাকে ফ্রেমিং করতে হবে। মানে ইস্যু কি তো বুঝলাম আমরা, কিভাবে ইস্যু ফ্রেম করবেন। যদি ইস্যু দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল, যদি ইস্যু না দেওয়া থাকে সেক্ষেত্রে প্রবলেম থেকে আপনাকে ইস্যুটাকে দাঁড়া করাতে হবে। যে ধরে নিলাম হলমার্ক গ্রুপের এই ফ্যাক্টটা আমাকে দেওয়া হলো, এখন আমাকে বানাতে হবে। ঠিক আছে, ঠিক ওইভাবে আপনি কমন একটা ইস্যু কি, ওয়েদার দিস কোড হ্যাজ জুরিসডিকশন। ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে আপনার কি ফ্যাক্টটা কি বা ইস্যু কি, বা আপনার ইস্যুটাকে কিভাবে ফ্রেম করতে হবে। এটার আরও বিস্তারিত অনেক আলোচনা আছে, কিন্তু কটা বাজে? 3:21 বেজে গেছে। আমি জানি সবাই রোজা, এতক্ষণ দেখতেও অনেক সময় হয়ে গেছে, বাট এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? এই পর্যন্ত কি বোঝা গেল যে ফ্যাক্ট কি বা ইস্যু কি, বা ইস্যুটা কিভাবে, আপনার যদি ইস্যু না দেওয়া থাকে কম্পিটিশনে আপনি কিভাবে ফ্রেম করবেন? যদি বোঝা যেয়ে থাকে তাহলে আমি একটু অ্যাডভান্স লেভেলে যাব, একটু অ্যাডভান্স লেভেল, খুব বেশি অ্যাডভান্স না, একটু অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ নুসরাত জাহান তানি, বুঝছি আপু, সুপ্রিয়া কুণ্ড। ওকে, আচ্ছা, অথরিটি থেকে আমাকে বলা হয়েছে যে আমি 4টা পর্যন্ত নিতে পারি যদি আপনাদের সমস্যা না থাকে। আচ্ছা, তাহলে আমি এখন নেক্সটটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটা আপনাদের সামনে যদি খাতা কলম থেকে থাকে একটু টুকে। ওকে, প্রেসিডেন্ট সাহেব বলেছেন, মাসুদ প্রেসিডেন্ট তো আপনাদের, তিনি বলছেন যে 3:50 পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।
সো থ্যাংক ইউ এভরিওয়ান। তাবাসুম, তিশা, ABL, আলামিন, ভালো লাগছে আপু, কন্টিনিউ, থ্যাংক ইউ। ইস্যু না দেওয়া থাকলে ওইটা আবার একটু আপু, আচ্ছা বিপ্লব, ইস্যু যদি সহজ একটা বিষয় বললাম, যেটা হলমার্ক গ্রুপের যেই কেলেঙ্কারিটা, এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এখন যদি এইটা হয়, এটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি করবেন কি, যে প্রথমে মানে প্রবলেমটা বের করবেন। আপনি তো ফ্যাক্ট পড়ে ফেললেন, ফ্যাক্টের মাস্টার হয়ে গেছেন, আপনি বস। আপনি প্রবলেম থেকে আইডেন্টিফাই করবেন। যদি ইস্যু না দেওয়া থাকে, একদম চোখ বুঝে একটা কমন ইস্যু দিয়ে দিবেন, ওয়েদার দিস কোর্ট হ্যাজ দ্য জুরিসডিকশন, সেটা দোনো পক্ষেই দিবেন, মানে প্রসিকিউশনও দিবেন, ডিফেন্সেও দিবেন। ইস্যু কিন্তু ডিফারেন্ট হবে না, সেম ইস্যুটারই পক্ষে আপনাকে আর্গুমেন্ট দাঁড়া করাতে হবে, বিপক্ষে দাঁড়া করাতে হবে। অ্যান্ড আরেকটা ইস্যু আপনি এরকম ক্রিয়েট করতে পারেন প্রবলেম থেকে, যে ওয়েদার হলমার্ক গ্রুপের যেই মানুষ, তাকে নাম ইন্ডিকেট করে, যে ওয়েদার কথার কথা, ফর এক্সাম্পল নাম মেনশন করছি না কারো, নিছক একটা নাম, মিস্টার কামাল, ওয়েদার মিস্টার কামাল ইজ রেসপন্সিবল ফর সাচ মানি লন্ডারিং, এটা আপনি দিতে পারেন, যে উনি কি এই মানি লন্ডারিংয়ের জন্য দায়ী কিনা, এটা একটা ইস্যু দিতে পারেন। যদি ইস্যু দেওয়া না থাকে, তার মানে প্রবলেম থেকেই আপনাকে ইস্যুটা নিয়ে নিতে হবে, ওয়েদার দিয়ে করে নিতে হবে, সেই যেই মানুষটা দায়ী, সে দায়ী কিনা, বা ডিফেন্স বলবে সে দায়ী না, অথবা তার যাদের ক্ষতি হয়েছে, মনে করেন হলমার্ক গ্রুপের কারণে তো বাংলাদেশ ব্যাংকের যে বিশাল বড় ক্ষতি হয়েছে, কতগুলো মানুষের ফেক অ্যাকাউন্টস, টাকা পয়সা, কত কিছু, তারা কম্পেনসেশন দিতে বাধ্য কিনা। আর ডিফেন্স বলবে তারা কোনো অন্যায় করে নাই, এই দোষ আরেকজনের, কম্পেনসেশন দিতে তারা বাধ্য না। এইভাবে আপনাকে ইস্যুটা বের করতে হবে। এখন আমি আর একটা ইম্পর্টেন্ট ইয়েতে চলে যাচ্ছি, আপনারা খাতা কলম নিয়ে একটু রেডি থাকেন, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হাউ টু কন্ডাক্ট ইস্যু বেসড রিসার্চ। ও মাই গড, রিসার্চের কথা শোনা মানে তো খুব বড় কিছু, মানে খুব কঠিন কিছু না, এমন কিছুই না। আপনাদের জন্য তো আজকে অ্যাডভান্স লেভেলের একটা লিগ্যাল রিসার্চ নিয়ে একটা সেশন থাকবে, যেটা হচ্ছে আমাদের মিস্টার প্রিজুয়ার স্যার নিতেন, বা ভাইয়া যেই হোক। সো ওখানে আপনারা মানে ব্যাপক আলোচনা জানতে পারবেন, বাট আমি এখানে খুব সংক্ষেপে বলছি, যেহেতু আমার এই সেশনটা খুবই বেসিক। সেটা হচ্ছে আপনি কিভাবে ইস্যু ধরে ধরে আপনি কিভাবে রিসার্চ করবেন। আপনার কোনো কোর্সও লাগবে না, আপনার কারো হেল্প লাগবে না, আপনি এটা নিজেই করতে পারবেন, যদি আপনি চান, চেষ্টা করলে আপনি এটা পারবেন। প্রথমে আপনাকে ইস্যুগুলো বুঝতে হবে। মনে করেন আমরা ধরে নিলাম আপনি বাংলাদেশেরই একটা ন্যাশনাল কম্পিটিশন করছেন, যেখানে ইস্যু দেওয়া, ঠিক আছে। প্রথম ইস্যুটাই এটা, যে ওয়েদার দিস কোর্ট হ্যাজ জুরিসডিকশন। তো আপনি এটা তো না বোঝার কিছু নেই যে এই কোর্টের জুরিসডিকশন আছে কিনা, তাই না। সেকেন্ড ইস্যুতে বলছে যে মিস্টার ওমু এটার জন্য রেসপন্সিবল কিনা। এখন আপনাকে হচ্ছে কি ইস্যুগুলো বুঝতে হবে, যে ইস্যুতে কি চাচ্ছে, কাকে রেসপন্সিবল করছে, কার কার ক্ষতি হলো, কার কম্পেনসেশন চাচ্ছে বা কার চাচ্ছে না, কে মারা গেল না, কে দোষী কে দোষী না, এই জিনিসগুলো কারা তখন ছিল, এই সাময়িক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, মানে প্রত্যেকটা ইস্যু আপনাকে বুঝে নিতে হবে। যদি মনে করেন এখন বলা হয় যে হলমার্ক গ্রুপের কথা যেহেতু বলছিলাম, যে মিস্টার কামাল, ধরে নিলাম নিছক নাম মিস্টার কামাল, ওয়েদার মিস্টার কামাল ইজ রেসপন্সিবল ফর সাচ মানি লন্ডারিং, মানে এটা যদি দিয়ে থাকে কোয়েশ্চেন মার্ক, এটা যদি দিয়ে থাকে, তখন আমাকে বুঝতে হবে যে আসলে কি উনি রেসপন্সিবল কিনা। তো আমি কোথায় যাব? প্রথমেই আপনাকে রিসার্চটা শুরু করতে হবে আপনার ফ্যাক্ট। ইয়েস, আপনাকে ফ্যাক্ট থেকে আগে প্যারালাইন আন্ডারলাইন করতে হবে, প্রত্যেকটা ইস্যু বেস করে আপনি প্যারাটা ডিভাইড করবেন। একটা জিনিস দেখাই আমি, এই জন্য একটু আগে আমি আমার একটা ফ্যাক্ট দেখাচ্ছিলাম, যেখানে এই যে স্টিকি নোটগুলো লাগানো, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফ্যাক্টের আনাচে কানাচে, কোন ইস্যুর সাথে কোন ফ্যাক্টের কোন প্যারা। ফর এক্সাম্পল ধরে নিলাম যে এখানে একটা কিছু লেখা আছে, আমি এটা পড়ি। এখানে লেখা যে এখানে প্যারা 1 লাস্ট লাইন লেখা আছে এই জন্য, কারণ এখানে নাকি হিস্ট্রি, এখানে খুব হিস্ট্রির কথা লেখা, তাই জন্য আমি এটাকে তাও আন্ডারলাইন করছি। সো ইস্যু বেস, প্রত্যেকটা ইস্যু বেস আপনি এরকম স্টিকি নোট লাগাই প্যারাতে লাগাই দেবেন, যে এই প্যারা হচ্ছে সেকেন্ড ইস্যু, কথার কথা প্যারা নাম্বার 10 হচ্ছে ইস্যু 2, প্যারা নাম্বার 2 হচ্ছে ইস্যু 3। এইভাবে ফ্যাক্ট আগে অ্যানালাইজ করতে হবে, আপনাকে রিসার্চে শুরুই করতে হবে ফ্যাক্ট থেকে, কোন ইস্যুর সাথে কোন প্যারা ডিভাইড করতে হবে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড, আপনি কি করবেন, ইস্যুর
কোন লটা ভায়োলেট হলো, কোন ইস্যুর সাথে কোন ল। যেমন আমরা হলমার্ক নিয়ে কথা বলছিলাম, এখানে আমি বললাম মানি লন্ডারিং অ্যাক্ট, এটা এখানে আসবে। তো আপনাকে ফার্স্টে ওই লটা কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, এটা বের করে নিতে হবে। এবং ওই ইস্যুতে পার্টিকুলারলি একটা লতে তো, একটা আইনে তো আর শুধু একটা সেকশনই থাকে না, অনেকগুলো সেকশন থাকে, অনেকগুলো অপরাধের বর্ণনা করা থাকে। তো আপনাকে কি করতে হবে, আপনার ইস্যুর যে অপরাধটা সেইটা কোন ধারা। যেমন মানি লন্ডারিং, তো মানি লন্ডারিংয়ের ওখানে অনেকগুলো ধারা দেওয়া আছে, ডিরেক্টরদের কী দায়িত্ব এগুলো দেওয়া আছে, অবহেলা করলে কি হবে, বা মানি লন্ডারিং করলে আসলে এটা শাস্তি কত দিন কত বছর। তাহলে ওই ধারা বা ওই সেকশনটা ইস্যু অনুযায়ী টুকে নেওয়া বা মার্ক করে ফেলা। এটা গেল আপনার সিম্পল স্টেজগুলো বলছি আপনাকে, এটা দিয়ে আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন, মানে হেল্পের জন্য না, কোনো কিছু সাহায্য না, আপনি জাস্ট নিজে চেষ্টা করলে এটা পারবেন। আচ্ছা, এটা তো গেল 2। 3 নাম্বার হচ্ছে, এখন খুব ইম্পর্ট্যান্ট, ওই ইস্যু রিলেটেড বা ওই রকমের কাহিনী, ওই ধরনের ঘটনা রিলেটেড কোনো কেস বের করে নিয়ে আসা। এই হইল ঝামেলার বিষয়। কারণ কেস, ওরে বাবা, বিশাল বড় পড়া, অনেক পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়, এমন কিছুই না। আপনি যখন করতে করতে, প্র্যাকটিস করতে করতে, বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে, এখন তারপরও মনে করেন যে আপনি, যেটা হচ্ছে আপনি কি করবেন, গুগলে যাবেন, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে যারা কেসের সামারি দেয়। তারপর আপনি কেস সামারি করতে পারবেন এবং কেস টাইপ করলে, জাস্ট টাইপ করলেই আপনার কেস চলে আসবে ওই রিলেটেড। মানি লন্ডারিং রিলেটেড কেস লাগবে আপনার, নাকি আপনার জেনোসাইড রিলেটেড কেস লাগবে, মানে সব কেস চলে আসবে। তখন আপনাকে ইস্যু ভিত্তিক, আপনি কিন্তু সব কেস নিতে পারবেন না, আপনাকে নিতে হবে আপনার ইস্যুর সাথে মিল আছে এমন কোনো কেস। ঠিক আছে, এবং কেসের কিন্তু সব কিছুও আসবে না, কেসের সেই কথাটুকুই আসবে যেইটুকু কথা আপনার ইস্যুর সাথে যায়, ঠিক ওই কথাটুকুই আসবে। এইভাবে করে আপনাকে কেস রিলেট করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে খুবই বেসিক একটা ধারণা যে কিভাবে আপনি ইস্যু বেসড রিসার্চ করবেন, খুবই বেসিক, মানে এটা অনেক বেসিক। মানে আপনি যদি আরও অ্যাডভান্স, এটা পড়ে যেতে নিয়েছিল, আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান সেক্ষেত্রে আপনাকে আরও, মানে আমাদের আসলে কি বলবো, অনেক সময়ও চলে আসছে। শাহজাহান আলী, একটা ফ্যাক্ট থেকে ন্যূনতম কয়টি ইস্যু বের করতে হয়? যেই ফ্যাক্টে হচ্ছে আপনার যেই সকল কম্পিটিশনেগুলোতে ইস্যু দেওয়া থাকে সেই সকল ইস্যু, সেগুলো হচ্ছে সর্বোচ্চ, যদি বাংলাদেশের কথা বলি, সেখানে সর্বোচ্চ 3 থেকে 4টা হয়, 5টার ঊর্ধ্বে কোনো দিন আমি জানি না হয় কিনা। মানে বাংলাদেশে 4টাই হয় নর্মালি, অ্যাজ ইউজুয়াল 3টা 4টা, ইয়াস 3টা 4টা 2টাও হয়। বাট যদি আপনাকে ইস্যু বের করতে হয়, আপনি কয়টা, আপনার ইচ্ছা, আপনি 2টা করে যদি আপনি সেই রকম ম্যাসিভ আকারের আর্গুমেন্ট দিতে পারেন, ওকে ফাইন। আপনি যদি 3টা করতে চান করেন, আপনি যদি 4টা করতে চান করেন। কিছু কিছু কম্পিটিশনে তো ইস্যু দেওয়া থাকে, তারপরও বলে যে আপনার এখতিয়ার আছে নিজের থেকে আরও ইস্যু বানানো, মানে অলরেডি 4টা তারা দিয়েছে, তারপর আপনার যদি মনে হয় যে আপনি আরেকটা ইস্যু বানাতে পারবেন, আপনি অ্যাড করতে পারেন। সো ন্যূনতম আপনি, অ্যাজ ইউজুয়াল আমরা যদি ধরে নিই একটা স্ট্যান্ডার্ড 3 থেকে 4টা আপনি ইস্যু তৈরি করতে পারেন। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি একদম বেসিক ফ্যাক্ট, বা ফ্যাক্ট কী, বা ফ্যাক্ট কীভাবে পড়তে হবে, কীভাবে কোনটা ইস্যু, কীভাবে ইস্যু বের করতে হবে, এবং কীভাবে, খুবই ইম্পর্ট্যান্ট, রিসার্চ বেস ইস্যুকে আপনাকে রিসার্চ করে, মানে ইস্যুটাকে আপনার ফ্রেম করতে হবে রিসার্চ বেস, বা আপনার কীভাবে ইস্যু বানাইতে হবে, এই জিনিসগুলো কি, ফ্যাক্ট, ইস্যু, খুবই খুবই মানে কি বলে, খুবই বেসিক, একদম বেসিক। আপনার মানে কম্পিটিশন করা মানে এগুলোই শুনতে হবে আপনাকে। এবং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমার মনে হয় বেসিক সেশনেও আপনারা হয়তো জেনেছেন, সেটা হচ্ছে মেমোরিয়াল। উভয় পক্ষের ইস্যু ভিন্ন হতে পারে, উভয় পক্ষের ইস্যু সবগুলোই যে সেম হবে তা না, হ্যাঁ ভিন্ন হতে পারে, যদি বলি হ্যাঁ হতে পারে, তবে সব না, কিছু কিছু পক্ষে বিপক্ষে থাকে। যেমন আমি আপনাদেরকে যদি বলি, 3টা ইস্যু সেম, বাট ডিফেন্স মনে করেন যে লাস্টের ইস্যুতে বলছে যে অমুককে গ্রেপ্তার করা, বাংলায় বলছি, অমুককে গ্রেপ্তার করা অমুক ধারার ভঙ্গ হয়েছে। ডিফেন্স এসে বলতেছে, ডিফেন্স এটার বিপক্ষে কথা বলতেছে না, ডিফেন্স বলতেছে অমুককে
গ্রেপ্তার মানে না, আরও সুন্দর করে আরও ইজি করে বুঝাইতে হবে। মনে করেন যে এরকম দিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ হচ্ছে তিনি এটার ভায়োলেশন করছেন, ঠিক আছে? তো এখন ওরা কি বিপক্ষে কি আর্গুমেন্ট দেবে? ওরা বলবে যে তাকে সে এই দোষে দোষী নয়, তাকে গ্রেপ্তার করার কোনো দরকার নেই, তাকে গ্রেপ্তার করাটা একদমই ঠিক হয়নি। কিন্তু ডিফেন্সে সেখানে ইস্যুটা কি দাঁড়া করালো যে ওনাকে এখনই আমাদের কাছে পাঠাই দিতে হবে। গ্রেপ্তারের কথাই উঠাইছে যে তোমরাই রাইট ভায়োলেট করছো, তোমরা এখনই ওনাকে আমাদের দেশে পাঠাই দাও। আমি দুইটা দেশের কথা বলতেছি, যদি মনে করেন এরকম হয়। সো হ্যাঁ, এমনটা হতে পারে যে প্রায়শই হচ্ছে আপনার ইস্যু তিনটা সেম থাকে, লাস্টের একটা হয়তো বা একটু ডিফারেন্ট হইতেই পারে, দুজনের ডিফারেন্ট হচ্ছে, বাট মোটামুটি সবগুলোই সেমই থাকে মোস্ট অফ। আর বাংলাদেশের কম্পিটিশন যদি আপনি ধরেন তাহলে সব ইস্যুই খালি পক্ষে আর বিপক্ষে, পক্ষে আর বিপক্ষে। সো ফ্যাক্ট তো বুঝলেন। আর হচ্ছে মেমোরিয়াল আপনাকে দুইটা সাবমিট করতে হয়, একটা মোটিং কম্পিটিশনে দুইটা মেমোরিয়াল কিন্তু সাবমিট করতে হবে। একটা হচ্ছে কি প্রসিকিউশনের, একটা কি ডিফেন্সের। আর যদি এটা স্টেট ভার্সেস স্টেট হয় বা কি বলে, এটা তো ক্রিমিনাল বললাম, প্রসিকিউশন ডিফেন্স। যদি এটা সিভিল হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ডিফেন্ডেন্ট। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি একদম বেসিক। এবার আমি আরেকটা টপিকে যাচ্ছি, যে এই টপিকটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজ টার্মস। আচ্ছা, মুটিংয়ে কিছু কিছু টপিক থাকে, কিছু কিছু ছোটো ছোটো টার্মস থাকে যেগুলো ফ্যাক্টেও আপনি পেয়ে থাকেন। আর হচ্ছে নর্মালি কম্পিটিশন করার সময় বা আপনি খুবই শুনবেন, মানে এই ওয়ার্ডগুলো খুবই কমন, মানে এতটাই কমন যে এগুলো আপনাকে সচরাচর শুনতেই হতে পারে। তো ওই রকমই কিছু বেসিক কিছু টার্মস আছে যেগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার এই টার্মসগুলোর মধ্যে অনেকগুলো আপনারা শুনে থাকবেন, কিছু হয়তো আপনাদের কাছে নতুন, বাট তারপর যাই হোক জেনে নিন। তাহলে প্রথম হচ্ছে ফ্যাক্ট বা কম্প্রোমিস। আচ্ছা, আমার মনে হয় আপনারা অলরেডি এইটা জেনে গেছেন যে ফ্যাক্ট বা কম্প্রোমিস কি গেল। তারপরে আসেন যে দ্বিতীয়। আচ্ছা, মেমোরিয়াল নিয়ে একটু বেসিক আইডিয়া ক্লিয়ার করলে ভালো হতো আপু। আচ্ছা, তাহলে আমি একটু বলে নিই। মেমোরিয়ালটা হচ্ছে আপনাকে ডকুমেন্ট, ঠিক আছে? এখানে বেসিক টার্মসে ছিল মেমোরিয়াল হচ্ছে একটা ডকুমেন্ট। আপনাকে একটা মোটিং কম্পিটিশনে দুইটা মেমোরিয়াল সাবমিট করতে হয়। একটা রিটেন ডকুমেন্ট, একটা হচ্ছে যদি এটা ক্রিমিনাল মামলা হয় সেক্ষেত্রে একটা হচ্ছে প্রসিকিউশনের মেমোরিয়াল হবে, আর একটা হচ্ছে ডিফেন্সের মেমোরিয়াল। যদি সিভিল হয় অ্যাপ্লিকেন্টের মেমোরিয়াল অ্যান্ড ডিফেন্ডেন্টের মেমোরিয়াল। আচ্ছা, আপনি যখন মুটিং কম্পিটিশন করছেন বা করবেন তখন কিন্তু একটা মুটিং টিমকে দুই পক্ষের হয়েই লড়তে হবে। তার মানে আপনাকে দোনোটাই করতে হবে, আপনাকে দোনোটারই সাবমিশন দিতে হবে, আপনাকে দুইটা মেমোরিয়ালই করতে হবে, আপনাকে প্রসিকিউশনও করতে হবে, আপনাকে ডিফেন্সও করতে হবে, ঠিক আছে? আর মেমোরিয়ালে কি থাকে? মেমোরিয়ালে যেটা থাকে সেটা হচ্ছে ওই যে আপনার ইস্যুগুলো, মেইনলি ওই ইস্যু বেস রিসার্চ থাকবে। প্রত্যেক ইস্যু বেস করে আপনার আর্গুমেন্ট উপস্থাপন হবে। সেই আর্গুমেন্টে থাকবে কি? সেই আর্গুমেন্টে থাকবে ফ্যাক্ট, সেই আর্গুমেন্টে থাকবে ল, সেই আর্গুমেন্টে থাকবে কেস, অ্যান্ড যদি আরও কিছু সাবঅর্ডিনেট কিছু ডকুমেন্টস অ্যাড করতে পারেন সেগুলো অ্যাড করবেন। কিন্তু মেমোরিয়ালের পুরো যদি আপনি একটা ডেমো চান তাহলে আপনি যদি বিভিন্ন গুগলে হচ্ছে আপনার মেমোরিয়ালের অভাব নাই, আপনি যদি একটা সার্চ দেন যে স্যাম্পল অফ মেমোরিয়াল, আপনি দেখবেন ওখানে অনেকগুলো ছক থাকে, বিভিন্ন রকমের বিষয় থাকে ওখানে। যেমন থাকে ওখানে কেসের নাম থাকবে, প্রথমে পার্টিকে সেটা থাকবে, তারপর হচ্ছে কেসের একটা সামারি থাকবে, জুরিসডিকশন থাকবে, যে মেমোরিয়ালের প্রথমেই কেসের নাম, পার্টিস, জুরিসডিকশন, অ্যান্ড দেন হচ্ছে কেসগুলোর ইস্যুগুলো কী কী, মানে কয়টা ইস্যু নিয়ে আপনি আলোচনা করবেন সেইগুলো। তারপর হচ্ছে এই যে মার্শালিং অফ ফ্যাক্ট বা কেস সামারি বা ফ্যাক্ট সামারি সেটা থাকবে। ইস্যু সামারি মানে যদি 4টা ইস্যু থাকে সেই 4টা ইস্যুর আবার ছোট্ট করে সামারি দিতে হবে, এই ইস্যুতে কী কাহিনী, অ্যান্ড দেন মেইন ইস্যু অ্যানালাইজমেন্ট। প্রত্যেক ইস্যু ধরে বৃহৎ আকারে রিসার্চ, যেটা আমি বললাম যে কিভাবে ইস্যু বেস রিসার্চ করতে হয়। মানে প্রথমে ফ্যাক্ট রিলেট করবেন যে এই ইস্যুতে এই কাহিনী হয়েছিল, দেন এটার সাথে 4 বদলে আইনের অত ধারা ভঙ্গ হয়েছে এবং
অমুক কেসেও এটার সম্পর্কে এই ধরনের রায় দেওয়া আছে। এইভাবে করে করে, এবং অনেক সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপনি এর সাথে অ্যাড করতে পারেন। এইভাবে করে করে লাস্টলি আপনাকে প্রেয়ারে আসতে হবে। প্রেয়ার কি? প্রেয়ার হচ্ছে আপনি হুবহু ইস্যুগুলোও তুলে দিতে পারেন, আবার আপনার যদি কোনো এক্সট্রা কোনো চাওয়া থেকে থাকে আপনি সেটাও দিতে পারেন। সেই জন্য আপনার এটাই হচ্ছে মেমোরিয়াল। সেম ওয়েতে আপনি ডিফেন্সেরও মেমোরিয়াল করবেন, সেম ওয়েতে সেটা ওয়েদার অ্যাপ্লিকেন্ট হোক, সেটা ডিফেন্ডেন্ট হোক, সেটা ডিফেন্স হোক, প্রসিকিউশন হোক, এটাই হচ্ছে মেমোরিয়াল। আচ্ছা, তো মোটামুটি এটাই হচ্ছে মেমোরিয়াল। এখন আমি এটা জাস্ট একদম নর্মাল একটা বেসিক ধারণা, কারণ মেমোরিয়ালে কি কি থাকে বা মেমোরিয়াল জিনিসটা কি এটা নিয়ে যদি আলোচনা করতে হয় একটা পুরো সেশন না, মানে মাস লাগবে, কারণ মেমোরিয়ালের কাজ আসলে ইউজ, মানে মিটিং একদিনে হয় না। সো এটা জাস্ট বেসিক। আমি চলে যাচ্ছি ফ্রিকুয়েন্টলি ইউজ টার্মসে। তো ফ্রিকুয়েন্টলি ইউজ টার্মসে আমরা ফ্যাক্ট বা কম্প্রোমিস যদি বলে থাকি সেটা সম্পর্কে আমরা জেনে গেছি। আইসিসি বা আইসিজে ইন্টারন্যাশনাল কেস হলে সেক্ষেত্রে এই দুইটা কোর্টের নাম আপনারা খুব শুনবেন। আইসিসি কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, অ্যান্ড আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এগুলো খুবই শুনে থাকবেন, এই কমন, একদম কমন টার্ম। দেন হচ্ছে মোটর, অরালিস্ট, কাউন্সিল, এগুলো অলরেডি শুনেছেন বা বুঝতে পেরেছেন আপনারা। দেন ইস্যু অ্যান্ড সাব ইস্যু। সাব ইস্যু হচ্ছে, ইস্যু তো বুঝলেন, সাব ইস্যু হচ্ছে ওই ইস্যুর মধ্যে আপনি ওটাকে ভেঙে আর একটা ছোটো ইস্যু করলেন। একটা ইস্যু মনে করেন অনেক এতটুকু, আপনি ওটাকে দুই ভাগে ভাগ করবেন, সেটাকে বলছে সাব ইস্যু। সেকেন্ডলি বলছে HCD কি? হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, UDHR, ICCPR, ICESCR, এইগুলো খুবই মানে কমন একটা কিছু কমন টার্ম ইন্টারন্যাশনাল কেসেসের ক্ষেত্রে, এগুলো খুবই ব্যবহৃত হয়। UDHR কি? ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আচ্ছা, ICCPR কি? ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন, আমি নিজে কি ভুলে গেলাম, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। অ্যান্ড ICESCR হচ্ছে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। ওকে, দেন মেমোরিয়াল। মেমোরিয়াল হচ্ছে আমাকে যে মাসুদ, আচ্ছা মাসুদ আমাকে যখন কোয়েশ্চেন করলো আমি কিন্তু বললাম একটা বেসিক কথা যে মেমোরিয়াল কী, বাট এটা নিয়ে একদম আলাদা একটা সেশন করতে হবে। জুরিসডিকশন, কোর্টের এখতিয়ার বা কোর্টের এখতিয়ার আছে কিনা। তারপর হচ্ছে PIL বা রিট বা PIL হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অ্যান্ড রিট হচ্ছে রিটেন ডকুমেন্টা, যেটা কিন্তু অথরিটি বা কোর্ট থেকে দেওয়া হয়, রিট। অ্যান্ড PIL যখন পাবলিক ইন্টারেস্ট স্বার্থে বা গণস্বার্থে যখন একটা লিটিগেশন করা হয় সেটা হচ্ছে PIL। আচ্ছা, রোম স্ট্যাটিউট হচ্ছে এই যে ICC বললাম, ICCর স্ট্যাটিউট, এখানে 4টা ক্রাইম আছে। এই 4টা ক্রাইমই ওরা শুধু মানে পরিচালনা করে। ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, জেনোসাইড, তারপর হচ্ছে আপনার অ্যাগারশন, আর একটা হচ্ছে ওয়ার ক্রাইম। এই 4টা ক্রাইমই হচ্ছে তারা এই রোম স্ট্যাটিউটের আছে, এবং ICC এইগুলোই পরিচালনা করে। আপু লাস্ট অ্যাটলিস্ট এ থেকে রিভাইজ দিলে ভালো হবে। এটা লাস্ট না, আরও কিছু আছে, একদম লাস্টের কিছু আছে। অ্যান্ড দেন লাস্ট একটা হচ্ছে আপনার অস্কোলা রেফারেন্স স্টাইল। মেমোরিয়াল করলে আপনাকে কিন্তু রেফারেন্স দিতে হবে। সো তার মধ্যে অনেকগুলো রেফারেন্সিং স্টাইল আছে, বাট সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা কি বলে রেফারেন্সিং স্টাইল যেটা হচ্ছে কম্পিটিশনে, মুটিং কম্পিটিশনে ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে অস্কলা, যেটার ফুল ফর্ম হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ফর সাইটেশন অফ লিগ্যাল অথরিটিস। আচ্ছা, সাবমিশন হচ্ছে প্রেজেন্ট করা, মানে আপনি যখন মুটার দাঁড়িয়ে প্রেজেন্ট করবে, দিস ইজ কল্ড সাবমিশন, ঠিক আছে। অ্যান্ড এক্সিবিট, মুটিংয়ে এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মুটিং চলাকালীন সময় আপনি যে কেসগুলো বা ডকুমেন্টগুলো রেফার করবেন আপনার সাবমিশনে, সেইগুলো আপনাকে এক্সিবিট মানে জাজকে দেখাতে হবে যে ইওর অনার, দিস ইজ দ্য ডকুমেন্টস দ্যাট আই এম প্রেজেন্টিং বিফোর ইউ, ঠিক আছে। এটাই হচ্ছে এক্সিবিশন। অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট, প্রসিকিউশন, তারপর হচ্ছে বা পিটিশনার, দেন রেসপন্ডেন্ট বা ডিফেন্স, দ্যাটস অল।
লাস্টলি ডাইজেস্ট, দ্য ওয়ার্ড ডাইজেস্ট। ডাইজেস্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন কেসের মূলত ভলিউম বিভিন্ন রকমের কিছু সার্চ দিলে আপনি পেতে পারেন। এটা একটা অক্সফোর্ড বেসড প্ল্যাটফর্ম যেখানে অনেক আগের কেস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বিভিন্ন রকম ইউরোপিয়ান কোর্টস বিভিন্ন রকমের কেস দেওয়া আছে। সো ডাইজেস্ট একটা গুড প্ল্যাটফর্ম ফর মেমোরিয়াল মেকিং। আচ্ছা, আমি খুব মানে শেষের দিকে চলে এসেছি। অবশ্যই আমি চেষ্টা করব লাস্ট টু ফার্স্ট একটু হলেও ব্যাখ্যা করার। তার আগে আমি একটু বলবো ডিউটিস অফ মুটার্স অ্যান্ড রিসার্চার। এটা আমার আজকের একটা টপিক, ডিউটিস অফ মুটার্স অ্যান্ড রিসার্চার। রিসার্চারের অনেকগুলো দায়িত্ব, মুটার্সের। রিসার্চারের ফার্স্ট দায়িত্ব কি? ফ্যাক্ট সম্পর্কে ফুল ধারণা থাকবে, ল সম্পর্কে ফুল ধারণা থাকবে, লয়ের যে লুপ হোলসগুলো বা স্ট্রং বা উইকেস্ট পয়েন্ট এগুলো সম্পর্কে ধারণা রাখবে, কেস রেফারেন্সিং এগুলো। মেমোরিয়াল করার সময় সে অবশ্যই মনে রাখবে কোনগুলো উইক পয়েন্ট কোনগুলো স্ট্রং পয়েন্ট, কারণ রিসার্চারই কিন্তু মেমোরিয়ালটা বানায়। বাট তার মানে এই না যে মুটার বসে থাকবে, মুটার রিসার্চারের সাথে হেল্প করবে। রিসার্চারের আর একটা দায়িত্ব হচ্ছে সে দুই মুটারকে ভাগ করে দেবে, যে তোমরা এই কেস পড়বা, তুমি এই কেস পড়বা, তুমি এই ইস্যু করবা, বা তুমি এই ইস্যুর ফ্যাক্টটা নিয়ে আসো, তুমি এই ইস্যুর কেস নিয়ে আসো। এইভাবে রিসার্চার কাজও ভাগ করে দেবে। আদারওয়াইজ রিসার্চার যদি একা কাজ করে তাহলে সেই কম্পিটিশন করে আপনারা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু চ্যাম্পিয়ন আর হওয়া যাবে না। চ্যাম্পিয়ন হতে হলে রিসার্চার এবং মুটার বোথের 100% মেমোরিয়াল সম্পর্কে ধারণা থাকতে হবে। আর মেমোরিয়াল সম্পর্কে আপনার মেমোরিয়াল আরেকজন করে দিলে ধারণা হবে না। তাই এটাও রিসার্চার এবং মুটারের একটা দায়িত্ব। সেকেন্ডলি, সে কিছু লিগেল রেফারেন্স অ্যাডিশনাল যেগুলো মেমোরিয়ালে নাই তারপরও সে ধারণা রাখবে, যেন হুট করে যদি কোয়েশ্চেন করে জাজ মুটারকে, সে যেন হেল্প করতে পারে। ঠিক আছে, বাট হ্যাঁ নর্মালি বলা যায় না, বাট তারপরও একটু আইডিয়া রাখা। দেন এক্সিবিশন তৈরি করতে হবে, কি কি কেস মুটার রেফার করছে কোর্টে সেই জিনিসগুলোর ধারণা রেখে লিস্ট বাই লিস্ট সে ওগুলোকে প্রিন্ট করবে, কারণ সেইগুলো কোর্টের সামনে তাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। রিসার্চারকে কীভাবে কোর্টে প্রেজেন্ট করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, এটা নিয়ে কিন্তু আর একটা সেশন হবে। জাস্ট আমি থ্রোলি বলে যাচ্ছি যে দায়িত্ব বা ডিউটিগুলো কী কী। তারপর হচ্ছে রিসার্চের কাজগুলো করবে এবং ভাগ করে দিবে মুটারদের মাঝখানে। এবং খুবই ইম্পর্টেন্ট, সে খুবই কোঅপারেটিভ হতে হবে। যদি তার অ্যাটিটিউড এমন থাকে আই এম দ্য রিসার্চার, আই এম দ্য ওয়ান বেস্ট, এই টাইপের, তাহলে হবে না। রিসার্চার অবশ্যই কমিউনিকেশন করবে, যা কাজ হবে সব আপ টু ডেট করবে মুটারদেরকে। কোঅপারেটিভ অ্যাটিটিউড থাকতে হবে, পজিটিভ ভাইব থাকতে হবে, ধমক দেওয়া মানে এই ধরনের না, খুব পজিটিভ থাকতে হবে, খুব ইন্সপায়ার করতে হবে মুটারদেরকে। নাও বলছি মুটারদের কি দায়িত্ব। মুটারের প্রথম বিসমিল্লাহের দায়িত্ব হচ্ছে মুটার পুরা ফ্যাক্ট মুখস্থ রাখবে, কারণ তাকে যে কোনো জায়গা থেকে যেন কোয়েশ্চেন করলে না পারতে পারে। সেকেন্ডলি, ইস্যু তার মুখস্থ থাকবে, কোন ইস্যুতে কি আছে, কোন প্যারায় কি আছে। মেমোরিয়ালের 50 থেকে 70% কাজ তাকে হেল্প করতে হবে রিসার্চারের সাথে। আমার যেই কম্পিটিশনগুলো হয়েছে বা আমি যেগুলো করেছি, সেখানে জীবনের প্রথম যে কম্পিটিশন করেছি সেটা বাদে বাকি সবগুলোতেই আমার কন্ট্রিবিউশন ছিল মোস্টলি 50 থেকে 60-70%। সো এটাতে হয় কি, মুটার অনেক জানে, তাকে কোনো কোয়েশ্চেন করে আটকানো যায় না, ট্রাস্ট মি। আর রিসার্চারে যে কাজগুলো দিবে, এবং একটা ইম্পর্টেন্ট, রিসার্চারের সাথে কোঅপারেটিভ থাকতে হবে খুব, এবং কেসের সামারি খুব ইম্পর্টেন্ট, কেস সামারি জানতে হবে। অ্যান্ড এটাই যে স্ট্রং পয়েন্ট কোনটা, উইক পয়েন্ট কোনটা, এগুলো সম্পর্কে ধারণা থাকা। লাস্টলি আমি একটু জাস্ট বলবো যে একটা উইনিং টিমের কী কোয়ালিটি থাকা দরকার যদি উইন করতে চান। একটা উইনিং টিমের আমার মতে 4টা কোয়ালিটি থাকা দরকার, অনলি 4। প্রথম, হার্ডওয়ার্কিং, একটা হার্ডওয়ার্কিং টিম হতে হবে। একটা সাপোর্টিভ টিম হতে হবে, রিসার্চার মুটার্সদের মধ্যে সাপোর্টিভ মনোভাব থাকবে, পজিটিভ থাকতে হবে। লাস্টলি, ওভার কনফিডেন্স হওয়া যাবে না। এই 4টা মাথায় রেখে আপনাদেরকে মেমোরিয়াল করতে হবে এবং কম্পিটিশনের শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে থাকতে হবে। সো আমার সেশন আসলে আজকের জন্য টপিকগুলো এখানেই শেষ। বাট আমাকে অনেকে বলেছিল যে যদি ভালো হয় যদি একটু রিভাইজ দিই। হ্যাঁ, রিভাইজ হচ্ছে আমরা আজকে যা জানলাম, যে একটা মুটিং টিম কীভাবে ফরমেট করতে হয়, একজন রিসার্চার, 2জন মুটার, কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে রিসার্চার 2জনও থাকে। আচ্ছা, দেন আমরা জানলাম ফ্যাক্ট কি, ফ্যাক্ট একটা নিছক গল্প, ফ্যাক্ট কীভাবে পড়তে হয়, ফ্যাক্ট
কীভাবে পড়তে হয় সেটা অনেকগুলো টিপস বলেছি। দেন আমরা ইস্যু হচ্ছে ফ্যাক্টের মধ্যে থেকে আইডেন্টিফাই করা প্রবলেমগুলো। দেন আমরা জেনেছি যে ইস্যুগুলো কীভাবে রিসার্চ করতে হয়। রিসার্চ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ফ্যাক্ট পড়তে হবে, ল জানতে হবে, ল ভায়োলেশন, ফ্যাক্টের সাথে রিলেট করা, কেস অ্যাড করা। ওকে, অ্যান্ড দেন আমরা আরও আজকে কী জেনেছি, আমরা আরও জেনেছি আজকে কীভাবে কিছু ফ্রিকোয়েন্টলি ইউজ টার্মস কী মানে যেই টার্মসগুলো আপনি সবসময় শুনে থাকবেন, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজ টার্মস ইন নোটিং কম্পিটিশন। দেন আমরা জেনেছি যে ডিউটিস অফ মোটরস অ্যান্ড রিসার্চার, মূল দায়িত্ব কী কী মোটরস বা রিসার্চার। অ্যান্ড লাস্টলি উইনিং টিম হওয়ার জন্য কী কী কোয়ালিটি থাকতে হয়। আমার তরফ থেকে 4টা দিয়েছি। এটা ছিল আজকের বেসিক, একদম বেসিক সেকেন্ড বেসিক নোটিং কনসেপ্টের উপরে একটা সেশন। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর তারপরেও যদি লাস্ট আমার এখনও 2 মিনিট আছে, সো যদি এখনও কোনো কিছু জানার থাকে বলতে পারেন। আমি 2 মিনিট আছি আরও, কারণ আমাকে সময় দেওয়া হচ্ছে 3:50 পর্যন্ত। সো ইয়া, মুত্তাকিন বিন আব্দুর রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। সো এখনও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমি আসলে এত অল্প সময়ে না মুটিংয়ে হয় না, মুটিং ইজ আ হিউজ থিং। আর আমি বলবো আপনারা অনেক লাকি, বিকজ হচ্ছে আমি যখন মুটিং করেছি, শিখেছি বা যেই টিপস যা জেনেছি সবগুলো নিজের থেকে কালেক্ট করতে হয়েছে, নিজেকে কাজ করে করে জানতে হয়েছে। এইরকম প্ল্যাটফর্মে এসে কেউ লাইভ সেশন নেয়নি বা জানায়নি। সো ওগুলো জানলে হয়তো আরও কয়েকটা আমার ঝুড়িতে আরও কয়েকটা চ্যাম্পিয়নশিপ থাকতে পারতো। সো যাই হোক, আমি খুশি যে আপনারা যদি একটু উপকৃত হন আমার সেশন থেকে, বা তাহলে খুব ভালো লাগবে, মানে আমি উপকৃত হব। আর অবশ্যই বলবো একটা কথা না বললেই না, সকলকে অনেক ধন্যবাদ যারা আমাকে ধন্যবাদ আপু দিচ্ছেন। আপু 3:55 পর্যন্ত, ওকে, 3:55 পর্যন্ত হলেই যে আমাদেরকে পড়তেই হবে তা না। যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন, তবে আমি কিছু কথা না বললেই না। মুটিং ইজ কাইন্ড অফ আ প্যাশন। আপনাকে এটা প্যাশন হিসেবে নিতে হবে। যদি আপনি শুধু পার্টিসিপেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যদি পার্টিসিপেট করতে চান, ইন দ্যাট কেস ইটস ওকে, যাবেন, পার্টিসিপেট করবেন, চলে আসবেন। বাট যদি আপনি চ্যাম্পিয়ন হতে চান, আপনাকে খুবই ডেডিকেটিভ হতে হবে। আর একটা কথা সবসময় বলবো, সবার প্রতি সবার খুব পজিটিভ ভাইব থাকতে হবে। We need more details and help from you, Apu, and also thank you. আচ্ছা, মোটরস অ্যান্ড রিসার্চারের ডিউটিসগুলো আবার রিপিট করব, ওকে, নো প্রবলেম। রিসার্চার ফ্যাক্ট সম্পর্কে ফুল জানবে, ল সম্পর্কে ফুল জানবে, কেস আইডেন্টিফাই করবে, দেন হচ্ছে আপনার কেসের রেফারেন্সগুলো ঠিকঠাকভাবে দিবে মেমোরিয়ালে, এটাতে খুব ভালো মার্কিং থাকে। আমরা নর্মালি মুটিংয়ে মেমোরিয়াল করার সময় অস্কোলা রেফারেন্সিং ফর্মেটটা ইউজ করে থাকি। দিস ইজ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড ফর্ম নাওয়াডেজ। সো মেমোরিয়াল করার সময় অবশ্যই কোনটা ইস্যুর উইক পয়েন্ট, কোনটা স্ট্রং পয়েন্ট, এগুলো সম্পর্কে একটু ধারণা, এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। সে মুটারদেরকে কাজ ভাগ করে দিবে, খুবই কোঅপারেটিভ থাকবে। যখন যে কাজ করবে মুটারদেরকে জানাই দিবে। ইনফরমেশন গ্যাপ থাকা যাবে না, ঠিক আছে। অ্যান্ড এক্সিবিশন, কম্পিটিশন চলাকালীন মুটার যা যা কেস রেফারেন্স করবে, এগুলো কোর্টের সামনে কিন্তু রিসার্চারকে প্রেজেন্ট করতে হবে। সেগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখা এবং কম্পিটিশনে সাবমিট করা। আর তারপর হচ্ছে যত রকমের রিসার্চের কাজ আছে বা খুঁটিনাটি আছে, এই জিনিসগুলোকে গুছিয়ে করা বা লিখে করা, যাতে করে মানে সব কিছু হয় কি, শুরু থেকে ঠিকভাবে না করলে না পরে লাস্টে গিয়ে অনেক ঝামেলা হয়, আমরা যেটা দেখেছি। এবং অবশ্যই সে খুব কোঅপারেটিভ ম্যানারে থাকবে, সবসময় সহমর্মী সহযোগিতা মনোভাবে থাকতে হবে। অ্যান্ড মোটারের যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, রিসার্চার বুস্ট আপ বিল্ড আপ করার ক্ষেত্রে মোটারদের মাইক কাজ করে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কম্পিটিশন চলাকালীন আমি একবার সাবমিশন একটু খারাপ দিয়েছিলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড রিসার্চার, সে আমাকে বলতেছে যে তোর কি মন খারাপ নাকি, কি হয়েছে বল, এই সমস্যা নাই, আরে ব্যাপার না, এরপরে তুই ফাটাই দিবি, এই করবি সেই করবি, এভাবে বলছিল। এখন ধরেন সে যদি আমাকে বলতো তোর কারণেই কম্পিটিশন খারাপ হচ্ছে, তোর কারণে মার্কিংয়ের ইমপ্রেশন খারাপ, আমি কিন্তু পুরো ভেঙে চুরমার হয়ে যেতাম। সো রিসার্চার এটা করা যাবে না, পজিটিভ থাকতে হবে। অ্যান্ড লেটার অন ওর এই কথার পরের সাবমিশন আমার খুব ভালো হয়েছে। আমি যখন আসছি, আমাকে একটা ছোটো চিরকুটে ও লিখে দিছে,
যে সেরা হয়েছে, কিন্তু ফাটাই দিছি সাবমিশন দিয়ে, তখন আমার কনফিডেন্স লেভেল আরও বুস্ট হয়ে গেছে। সো রিসার্চারকে এরকম বুস্ট আপ কম্পিটিশন লেভেলে থাকতে হবে। আর মোটার্সের হচ্ছে ফ্যাক্ট পুরো মুখস্থ থাকতে হবে, ইস্যুগুলো মুখস্থ থাকতে হবে, মেমোরিয়ালের 50 থেকে 70% রিসার্চারের সাথে থাকতে হবে কাজে। আর হচ্ছে রিসার্চার যেভাবে কাজ বলছে ওভাবে কোঅপারেটিভ ম্যানারে কাজ করতে হবে। কেস যেগুলো সে সাবমিশন দিবে, কোর্টে রেফার করবে, ওগুলোর সামারি তাকে জানতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যা জানতে চাইতে পারে। সহযোগী থাকতে হবে, একজন মোটার ভালো আরেকজন মোটার একটু খারাপ, এই কারণে কোনোভাবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। মনে রাখতে হবে মুটিং কিন্তু একজনকে দিয়ে হয় না, টিম, অ্যাজ এ টিম মুটিং চ্যাম্পিয়ন একটা টিম হয়। কেউ বলে না উইনিং হয়েছে অমুক, বলে অমুক ইউনিভার্সিটি, মানে জিনিসটা টিম। সো ফ্যাক্টের পেজ প্যারা এগুলো সব জানবে, কনফিডেন্স থাকবে। প্রেজেন্ট করার সময় যখন সে সাবমিশন দিবে তখন সে নিজেকে মনে করবে আই অ্যাম দ্য বেস্ট বা আমি রাইট। সো এইগুলো হচ্ছে মোটামুটি আপনার দায়িত্ব, কর্তব্য যেটাই বলে ডিউটিস মোটার্স এবং রিসার্চারের। অনেক ভালো লেগেছে। আর প্রথমে একটু সরি আবারও বলছি, কারণ প্রথমে টেকনিক্যাল একটু প্রবলেম ছিল, যেটা ঠিক হতে একটু সময় লেগে গেছে। সো আমার খুবই ভালো লেগেছে আপনাদেরকে আমি যা জানি তা থেকে একটু হলেও জানাতে পারে, এবং আপনারা একটুও যদি লাভ হন, মানে মুটিং মেমোরিয়াল অর ইস্যু যেটাই হোক সে সম্পর্কে যদি একটু আমার থেকে উপকৃত হন, সেটাই আমার সার্থকতা। সো আমি আজকে এখানেই আমার লাইফ শেষ করে দিচ্ছি। অ্যান্ড আই মাস্ট সে সবাই সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। ছেলেরা বিশেষ করে, আপনারা বাইরে কিন্তু যান না, এখন বাইরে যাওয়ার সময় না। সো বাসায় থাকেন। আর আমরা একটা এমন খারাপ সিচুয়েশনে যাচ্ছি, সো খুবই সবার কাছে সবার দোয়া প্রার্থী আমরা, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই সেটা ক্ষমা এবং দৃষ্টি সুলভে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Thank you very much everyone, and assalamu alaikum. Now here I am signing off from this live session. I hope we will meet very soon. Thank you. Assalamu alaikum.